আপিল বিভাগ। তাহলে 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলায় যে 24 জন নিহত হন, শতাধিক নেতাকর্মী আহত হন, এ ঘটনা কি বা কারা ঘটালো? এই প্রশ্নের উত্তর কি, নাকি নো ওয়ান কিল্ড জেসিকা? আপনি যে লাস্টের কথাটা বলেন খুবই জনপ্রিয় কথা, সারা পৃথিবী জুড়েই। এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই ধরনের টার্মে আমি এটাকে আবদ্ধ করতে চাই না, কারণ ঘটনার বিভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে, কিন্তু ঘটনাটা ঘটেছে, ইটস ফ্যাক্ট। কেউ যদি বলে ঘটনাটা ঘটে নাই, এই মানুষগুলো মারা যায় নাই, এগুলো হবে মিথ্যা কথা। সো আপনি যদি রাজনীতি করতে চান, আপনার বেটার রাজনীতিটাই খুঁজতে হবে। এই জায়গায় একটা ইন্টারেস্টিং কথাটা আছে, এইটা দিয়ে আপনার কেন মনে হয় একজন বা দুইজন ব্যক্তিকে টার্গেট করে রায় দিতে হবে, তখনই শুধুমাত্র ওই ঘটনার বিচার হবে? কারণ ক্রিমিনাল কোনো অফেন্স যদি হয়, সেটার প্রুভ করার মেকানিজমটা কি বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হয়। লেটস সে আপনি যদি কোনো একটা জিনিস প্রুভ করতে গেলেন, কিন্তু সেই জায়গায় আপনি বিয়ন্ড রিজনেবল ডাউট এটা প্রুভ করতে পারলেন না, আলটিমেট ফলাফলটা কি হয়? পেনাল কোড যারা যারা পড়েছেন প্রত্যেকেই জানবেন যে এটা খালাস হলো একমাত্র তার প্রতিকার। এই মামলাটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার আছে, অধিকাংশ জায়গাতেই মানুষের দৃষ্টিটা চলে যায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর। ঘটনা ঘটেছিল, ঘটনার যদি নিরপেক্ষ বিচার হয়, একেবারে স্বাধীন তদন্ত হবে। আমার কথা, যে যে এই জায়গায় জড়িত তাদের কোনো টাইম ফ্রেম থাকে না, যেটা সিভিল ম্যাটারে থাকে। সো এই ঘটনাতে তারেক রহমানের ইস্যুটা নিয়ে যেহেতু অনেক তর্ক বিতর্ক সবকিছু হয়, এই জায়গায় দুইটা ঘটনা আমি বলি। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, তখন তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল না। 2008 সালে সিআইডি এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র যেটা আছে, সেটা চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয় এবং তারপর বিচারটা শুরু হয় 2008 সালে। তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। সিআইডির ওই রিপোর্টে তারেক রহমানের নাম ছিল না। তারপরে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে সিআইডির ওই প্রতিবেদনের পরে অধিকর তদন্তের নামে আরেকটা প্রতিবেদন যুক্ত করে, সেই জায়গায় তারেক রহমানের নামটাকে সংযুক্ত করা হয় নতুন করে। এই ব্যাপারটা কিন্তু, এই যে এই ঘটনাটা, আপনি যখনই আলটিমেটলি বিচারের পথে যাবেন, এই প্রত্যেকটা ঘটনা যদি চূড়ান্তভাবে আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পারবেন যে ব্যক্তিগত আক্রোশ থেকে দু একজনকে জড়ানো হয়েছে। এটা জড়াতে গিয়ে যেটা হয়েছে, কেউ কেউ যদি বলে যে না ঘটনাটাই ঘটে নাই, এটা যেমন একটা মিথ্যা কথা। আবার বিচারের নামে কেউ যদি বলে যে ঠিক আছে, এই দুইজন মানুষ যে যাই হোক না কেন, তারেক রহমান আর লুৎফুজ্জামান বাবর, তাদের দুইজনকে ফাঁসি দিতেই হবে। লুৎফুজ্জামান বাবরের তো ফাঁসির রায় হয়েছিল, তারেক রহমানের হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এবং তাদের বিচারের ক্ষেত্রে আমি কয়েকটা ঘটনা বলি, ব্যক্তিগত হিসেবে তো তাদের মামলা না, মানে ইন্ডিভিজুয়াল ঘটনা না, প্রত্যেকটা জায়গায় তাদেরকে মামলাতে যেভাবে ফ্রেমিং করা হতো। একজন বিচারক তারেক রহমানকে জামিন দিয়েছিল একটা মামলায়, তারপরে আওয়ামী লীগ রেজিমে ওই বিচারপতির ভাগ্যে কি জুটেছিল সেটাও নিশ্চয়ই আমরা জানি। সেটা নিয়েও কিন্তু আলোচনাটা হওয়া দরকার, যে একজন বিচারপতি, ওনার কাছে মনে হয়েছে মামলার ফ্যাক্টস ঠিকঠাক আছে, উনি বিচার করেছেন, তারেক রহমান ওই জায়গায় জামিন পেয়েছিল, এবং জামিন পাওয়ার পরে ওই বিচারকের ভাগ্যে যেটা ঘটেছিল সে ব্যাপারটা আনিস আলমগীর ভাই আলোচনা করছিলেন। অবশ্যই দুঃখজনক ঘটনা ঘটছে, মানে একটা বিপদ দেখলে বা একটা বাজে জিনিস ঘটলে আমরা যদি মুখ বালির ভেতরে গুজে রাখি, তাইলে ওই জিনিসটা মিথ্যা হয়ে যায় না। বর্তমানে অনেক জায়গায় নর্মালসি নাই, অনেক বাজে ঘটনা ঘটছে, সেটাকে আমরা প্রথমে স্বীকার করি। স্বীকার করার পরে আনিস আলমগীর ভাই যেভাবে বললেন, ওই যে কোর্টে আক্রমণ হচ্ছে, অমুক হচ্ছে, বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছিল যে জায়গায় চিফ জাস্টিস, আমি রিপিট করছি, বাংলাদেশের চিফ জাস্টিসের তার যে ব্যক্তিগত অধিকার ছিল সেটাকে সিরিয়াসলি খর্ব করা হয়, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়। যে দেশে তারেক রহমানকে জামিন দেওয়ার জন্য একজন বিচারপতির ভাগ্যে কি অন্ধকার নেমে এসেছিল সেটাও সবাই জানে। সো এই যে বর্তমানে কিছু অসঙ্গতি, যেটা অবশ্যই আমি বলি এটা অসঙ্গতি, এই অসঙ্গতির একটা চূড়ান্ত লেভেলও আমরা এই কোর্ট থেকেই দেখে এসেছি। দুর্ভাগ্যজনকভাবে অনেক সিভিল সোসাইটি তখন এটা নিয়ে কথা বলে নাই। আর একটা জায়গায় আসি, এই মামলাগুলো যখন দেখবেন অনেকটা জায়গায় ওই যে নতুন করে ফ্রেমিংটা করা হয়েছিল, আমি কিন্তু এই জন্য বলছি যে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুফ না করা যায়, অথবা প্রসিডিউরাল এরর যদি থাকে, আলটিমেটলি গিয়ে এটা খালাস হয়ে যায়। সো তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর, তাদেরকে ফাঁসি দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, এটা বাদ দিয়েও তো তাদেরকে যেহেতু ফ্রেমিং করা হয়েছে ওই জায়গাগুলোতে, এটা বাদ দিয়েও যারা অপরাধী যারা আছে, আমি তো চাই প্রত্যেকটা ঘটনার বিচারটা হওয়া উচিত, এই ব্যাপারটা ওভারলুক করার কোনো সুযোগ নাই। কিন্তু এখন যদি তাদেরকে জোর করে এই জায়গায় ঢোকানো হয়, তারপরে আওয়ামী লীগ রেজিমের পন্থাটাই ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে, কেন তাদের নাম যদি নাও থাকতো, অন্য যারা কেউ যদি করে থাকে তাদের বিচার করলে তো আমার কোনো আপত্তি নাই। ইনফ্যাক্ট এই জায়গায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার ভেতরেও অনেককে এমন ভাবে নিপীড়ন করে জোর জবরদস্তিমূলক ভাবে সাক্ষ্য নেওয়া হয়েছে, সেটাও কিন্তু অনেক জায়গায় রেকর্ডেড আছে। সো এই প্রসিডিউরাল এররগুলো নিয়ে যদি কথা বলতে হয়, আলটিমেটলি আমাদের পেনাল কোড অনুসারে হিসাবটা খুবই সিম্পল, খালাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক যারা অপরাধ করে নাই। জি।